আসসালামু আলাইকুম। অন্যরকম একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার থেকে শরীফ বলছি। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আমরা ন্যারেশন পড়ছিলাম ওয়ান শট ওয়ান টপিকের আন্ডারে। আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমে আমরা ন্যারেশন সিরিজটাকে ক্লোজ করব। তার পরবর্তীতে নতুন কোনো টপিক আপনাদের মাঝে নিয়ে আসবো। তো চলে আসি বোর্ডে। আমরা শুরুতে আগে ন্যারেশনটা একটু পড়ে দেখি এখানে কি বলা হচ্ছে আসলে। সোহেল asked Alok, "Friend, have you ever visited the National Memorial at Savar in Dhaka? How splendid it is! No, I haven't yet gone there, but I must visit there after the SSC exam is over. Okay, it has been built in the memory of the martyrs of our liberation war. May God bless their souls," Sohel said. ভালো কথা, সুন্দর একটা ন্যারেশন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সোহেল এবং অলোকের মাঝে বেশ কিছু কনভারসেশন হচ্ছে জাতীয় স্মৃতিসৌধকে নিয়ে। তাহলে আমরা একটা সলভে চলে আসি। শুরুতে সলভের আগে আমি কিছু পয়েন্ট আপনাদেরকে নোট করে নিতে বলবো ভাইয়া। কিছু পয়েন্ট আমরা একটু নোট করে নিব। আমরা একটু ফোকাসড হব এই জায়গাটার দিকে। দেখেন, সোহেল অলোককে, সোহেলের নাম তো সোহেল, অলোকের নাম অলোক, বাট তারা যেটা করলো, সোহেল তার বন্ধু অলোককে কিন্তু তার নামের বাইরে গিয়েও একটা এক্সট্রা নামে সম্বোধন করলো, সেটা কি ফ্রেন্ড নামে সম্বোধন করলো, রাইট? সো এখান থেকে একটা নোট নিয়ে রাখেন, আমরা একটু নোটে চলে আসি। সো নোটটা হচ্ছে, ন্যারেশনে কোনো নামে সম্বোধন করলে, ন্যারেশনে যদি কখনো কোনো নামে সম্বোধন করে তাহলে কি লিখতে হয়? তাহলে লিখতে হয় অ্যাড্রেসিং অ্যাজ ওই নাম। অর্থাৎ আপনি ন্যারেশনে যেটা করবেন এবং সেটা কখন লিখতে হয় জানেন? সবার প্রথমে। সাপোজ আপনার বাবা আপনার একটা নামের বাইরে গিয়ে কোনো একটা নামে আপনাকে ডাকলো, যেমন বলতে পারে সে ডিয়ার সন। আপনার টিচার আপনার নামের বাইরে গিয়ে কোনো একটা নামে ডাকলো, যেমন হতে পারে মাই বয়। এখানে যেমন ডেকেছে অলোককে, সোহেল ডেকেছে মাই ফ্রেন্ড। সো এগুলো যখন এরকম পজিশনে কখনো ন্যারেশন আসে তখন সবার প্রথমে একটা কথা লিখতে হয়। সেই কথাটা কি বলেন তো? অ্যাড্রেসিং অ্যাজ, এবং তার সাথে ওই নামটা, যেমন আমরা বলতে পারি অ্যাড্রেসিং অ্যাজ মাই বয়, অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, অ্যাড্রেসিং অ্যাজ মাই ফ্রেন্ড। তারপরে আমরা বাকি ন্যারেশনটাকে অ্যাজ ইউজুয়াল সলভ করে থাকি। আশা করি নোটটা আপনারা বুঝতে পেরেছেন। চলে আসি আমাদের টপিকে। সো এখানে যে বিষয়টা ছিল, আমরা দেখলাম যে সোহেল অলোককে বলল ফ্রেন্ড। তাহলে আমি আগে শুরুতেই কি লিখবো বলেন তো? অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, কমা, এতটুকু পর্যন্ত আমাদের নিয়মটা ছিল। দেন আমরা বাকি অংশটুকুকে একদম নর্মাল নিয়মে করতেই পারি, তাই না? এখন আমরা যেখানে লিখবো, এখন আমরা যেটা লিখবো, আমরা লিখবো সোহেল, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা বিগত ক্লাসগুলিতেও দেখে এসেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় আস্কড হয়। তাহলে আমরা লিখলাম সোহেল আস্কড। কাকে আস্ক করলো? অলোককে, রাইট? তাহলে সোহেল আস্কড অলোক। ভেরি গুড। দেন এখানে খেয়াল করে দেখেন, এই বাক্যটাও একটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। 2 নম্বর ক্লাসের প্রথম সেন্টেন্সটাও এরকমই ছিল, অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ বাক্য শুরু হয়েছিল। সো অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ বাক্য শুরু হইলে এখানে কি লিখতে হয় ভাইয়া? ইফ লিখতে হয়। ওকে, সো আমরা লিখলাম ইফ। দেন আমরা সাবজেক্টের জায়গায় চলে আসি। সাবজেক্ট এখানে ইউ। ইউ কোন পার্সন বলেন তো? ইউ সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন যেন কাকে ধরে? বাক্যের অবজেক্ট কে ধরে। সেকেন্ড পার্সন কাকে ধরে ভাইয়া? বাক্যের অবজেক্ট কে ধরে। সো আমরা যদি একটু খেয়াল করি, এই বাক্যের অবজেক্ট হচ্ছে অলোক। এই বাক্যের অবজেক্ট কে? অলোক। অলোক এই বাক্যের কি বলেন তো? অবজেক্ট। তো আমরা যদি অলোককে চিন্তা করি তাহলে এখানে নিশ্চয়ই হি লিখতে হয়। কিন্তু যেহেতু সোহেলও একজন ছেলে, অলোক একজন ছেলে, তো আমরা তো আসলে শুধু হি লিখে দিয়ে আসলে জিনিসটাকে টিচার লিস্ট বুঝতে পারবে না যে আপনি কাকে মিন করছেন, অলোককে মিন করছেন নাকি সোহেলকে মিন করছেন। তো এটাকে একটু স্পেসিফাই করার জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে অলোকের নামের প্রথম অক্ষর লিখে দিব এ। ওকে, সো করলাম। তাহলে আমরা লিখলাম অ্যাড্রেসিং এস মাই ফ্রেন্ড। অ্যাড্রেসিং এস মাই ফ্রেন্ড সোহেল আস্কড অলোক ইফ হি, এবার হ্যাভ ছিল, হ্যাভটাকে আমরা চেঞ্জ করব কিভাবে বলেন তো? হ্যাড। ইফ হি হ্যাড, ইফ হি হ্যাড। দেন আমরা লিখলাম ভিজিটেড, ইফ হি হ্যাড, if he had visited the National Memorial at Savar in Dhaka, the
ন্যাশনাল, আমি একটা শর্ট ফর্মে লিখলাম ন্যাশনাল মেমোরিয়াল অ্যাট সাভার ইন ঢাকা। ওকে, এতটুকু লিখলাম। সো আমি এটা লিখলাম, অ্যাড্রেসিং এস ফ্রেন্ড সোহেল আস্কড অলোক ইফ হি হ্যাড ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল এট সাভার ইন ঢাকা। খেয়াল করে দেখেন, হাউ স্প্লেন্ডিড ইট ইজ, হাউ স্প্লেন্ডিড ইট ইজ, এই কথাটাও কিন্তু সোহেলেরই কথা, অলোককে বলেছে। সো এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে ফুল স্টপটা না দিয়ে আমরা এখানে যুক্ত করে দিতে পারি। কি দ্বারা যুক্ত করতে পারি? এন্ড দ্বারা যুক্ত করতে পারি। এন্ড দ্বারা যুক্ত করে এখানে আবার কি লিখতে পারি? একটু খেয়াল করে দেখেন, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, রাইট? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা এখানে কি লিখবো? এন্ড এক্সক্লেইমড দ্যাট, এন্ড এক্সক্লেইম দ্যাট, এই জায়গাটাতে আপনি এক্সক্লেইমড উইথ জয় বলতে পারেন। শুধু এক্সক্লেইমড দ্যাট বললেও আসলে কোনো ভুল নাই, আমরা শুধুমাত্র এক্সক্লেইম দ্যাট বললাম। তাহলে আমি বললাম এন্ড এক্সক্লেইমড দ্যাট। এখানে আমি একটা কথা বলেছিলাম যে ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ বাক্য যেটা আমরা প্রথমে করেছি, খেয়াল করে দেখেন, ইন্টারোগেটিভ বাক্যে আগে ভার্ব থাকে, পরে সাবজেক্ট থাকে, রাইট? ইন্টারোগেটিভ বাক্য কিরকম হয়? আগে ভার্ব, পরে সাবজেক্ট। আবার অ্যাসার্টিভের কথা চিন্তা করেন, অ্যাসার্টিভে কি হয়? আগে সাবজেক্ট, পরে ভার্ব। আবার ইম্পারেটিভে কি হয়? শুরুটাই হয় ভার্ব দিয়ে। এক্সক্লামেটরি সেন্টেন্স যে ধরনের সেন্টেন্সের মধ্যে পড়ে, সেখানে খেয়াল করে দেখবেন এই বাক্যগুলোর সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে থাকে। কোথায় থাকে ভাইয়া? সবার শেষে। আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এক্সক্লামেটরি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব থাকে সবার শেষে। এই যে ইট ইজ, এটা সাবজেক্ট এবং ভার্ব। ওকে, আমরা এই দুইটা জিনিসকে আগে নিয়ে আসবো। তাহলে আমি ইটটাকে নিয়ে আসছি। ইট যেহেতু একটা থার্ড পার্সন, থার্ড পার্সন কাউকেই ধরে না, সো এখানে ইটের মতো করে ইট বসছে। ইট ওয়াজ বলবো, এখানে ইজ এর জায়গায় ওয়াজ। আমি চাইলে এখানে হাউ এর পরিবর্তে ভেরি বলতে পারি। তাহলে ইট ওয়াজ ভেরি স্প্লেন্ডিড। ওকে, সো এবার আমি ফুল স্টপ দিলাম, কারণ আমার কথা, সরি আমার কথা না, সোহেলের কথা এখানেই শেষ। সোহেলের কথা শেষ। দেন এবার অলোক কি রিপ্লাই করলো দেখেন, নো আই হ্যাভেন্ট ইয়েট গন দেয়ার বাট আই মাস্ট ভিজিট দেয়ার আফটার দ্য এসএসসি এক্সাম ইজ ওভার। ওকে, সো আমরা এবার যেটা করব, আমরা এবার লিখবো অলোকের কথা, কারণ এই কথাটা অলোক বলেছে। অলোক। এবং খেয়াল করে দেখেন অলোক কথাটাকে কিভাবে বলেছে? নেগেটিভলি বলেছে। অলোক কিভাবে বলেছে? নেগেটিভলি বলেছে, কারণ সে নো বলেছে এখানে। তাহলে আমি এখানে লিখবো অলোক নেগেটিভলি, অলোক নেগেটিভলি সেইড দ্যাট বলতে পারেন, কিংবা রিপ্লাইড দ্যাট বলতে পারেন। অলোক নেগেটিভলি সেইড দ্যাট, অলোক নেগেটিভলি সেইড দ্যাট। আবার আসছে আই, ফার্স্ট পার্সন, ও ধরবে সাবজেক্ট কে, সাবজেক্ট এখানে অলোক নিজে। সো আমি অলোকের জন্য হি লিখে এখানে এ দিয়ে দিলাম। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। সাবজেক্ট ফার্স্ট পার্সন আই, ফার্স্ট পার্সন সবসময় ধরবে সাবজেক্ট কে, অলোককে এখানে লিখলাম হি দ্বারা এবং ব্র্যাকেটে এ দিয়ে প্রকাশ করে দিলাম। ওকে, হ্যাভেন্ট থাকলে কি করতে হয় ভাইয়া? হ্যাডেন্ট করতে হয়, হ্যাডেন্ট। এরপরে আমাদের এখানে ছিল ইয়েট, ছিল গন, ছিল দেয়ার। দেন আমরা লিখবো গন, এরপর আমরা লিখবো দেয়ার। ওকে, গন দেয়ার। এই কথাটাও কিন্তু অলোকের, এই কথাটাও কিন্তু অলোকেরই কথা। তো আমরা এখানে আবার এখানে কি লিখতে পারি? এন্ড অ্যাডেড দ্যাট। কেন অ্যাডেড দ্যাট লিখলাম? কারণ পরের বাক্যটাও খেয়াল করে দেখেন অ্যাসার্টিভ বাক্য, তাই না? সো পরপর আসলে দুইটা অ্যাসার্টিভ বাক্যকে যুক্ত করতে অ্যাডেড দ্যাট বলাই যায়। সো আমি লিখলাম অ্যাডেড দ্যাট। গত ক্লাসের পড়া ছিল বাট, এন্ড বাট অর বাক্যের শুরুতে যদি কখনো বসে এগুলিকে উঠিয়ে দিতে হয়। সো আমি বাটটাকে বাদ দিয়ে দিলাম। দেন আমি লিখলাম আবার আই কে চিন্তা করি, ফার্স্ট পার্সন, এই যে এটার মতোই। দেন আবার সে হি কে ধরবে, হি মানে অলোক, এন্ড অ্যাডেড দ্যাট হি মাস্ট। মাস্ট থাকলে যেন কি হয়? ন্যারেশনে মাস্ট থাকলে কি হয় ভাইয়া? হ্যাড টু হয়। মাস্ট থাকলে কি হয়? হ্যাড টু হয়। মাস্ট থাকলে কি বসাবা? হ্যাড টু বসাবে। ওকে, মাস্ট থাকলে কি বসাবে? হ্যাড টু বসাবে। ওকে, তাহলে আমি লিখলাম হি হ্যাড টু ভিজিট দেয়ার, হি হ্যাড টু ভিজিট দেয়ার আফটার দ্য এসএসসি এক্সাম ইজ ওভার। সো আমি লিখলাম আফটার দ্য, after the SSC exam
ইজ ওভার ছিল, তাহলে ইজ থাকলেও এটা চেঞ্জ করতে হবে, যতবার সাবজেক্ট ভার্ব আসবে ততবার চেঞ্জ করতে হবে আসলে, তাই না? তাহলে এক্সাম ওয়াজ ওভার। ওকে, এক্সাম ওয়াজ ওভার। ওকে, আমরা এতটুকু করলাম। দেন দেখি সোহেল সেইড, তার মানে লাস্টের কথা পুরাটাই সোহেলের, এবং এটাই আসলে লাস্ট কথা, এই ন্যারেশনের জন্য লাস্ট কথা, রাইট? সো আমরা এখানে একটু দেখি, it has been built in memory of the martyrs of our liberation war, may God bless their souls। সুন্দর একটা সেন্টেন্স। তাহলে আমরা প্রথম অংশটুকু দেখি, আমরা এখানে লিখতে পারবো যে সোহেল, চাইলে আমরা এটাকে একটু সুন্দর করে লিখতে পারি, আমি যেহেতু জিনিসটাকে যুক্ত করতে চাচ্ছি, তাহলে আমি একটু ধারাবাহিকতা বোঝানোর জন্য এখানে দেন সোহেল লিখতে পারি। আমি জাস্ট এটাকে একটু সৌন্দর্য বর্ধন করলাম। হ্যাঁ, এই দেনটা কেন নিয়ে আসছি? একটু সৌন্দর্য বর্ধনের জন্য। লিখলাম দেন সোহেল said that। কেন said that? খেয়াল করে দেখেন লাস্টের বাক্যটা অ্যাসার্টিভ, প্রথম পার্টটুকু অ্যাসার্টিভ, এই যে এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত অ্যাসার্টিভ, পরেরটুকু অন্য সেন্টেন্স, এতটুকু পর্যন্ত অ্যাসার্টিভ। সো অ্যাসার্টিভে said that হলো, said that, দেন আমরা সাবজেক্ট হিসেবে ইট কে লিখতে পারি, থার্ড পারসন যেহেতু এটা কোনো চেঞ্জ হয় না। হ্যাজ বিন বিল্ড, তাহলে হবে হ্যাড বিন বিল্ড, হ্যাজ থাকলে কি হয়? হ্যাড হয়, তাহলে হ্যাড বিন বিল্ড, had been built in memory of the martyrs of liberation war। in memory, একটু শর্টকাটে লিখলাম, in memory the martyrs of our liberation war। এখানে ছিল our, তাই না? our কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন আবার সাবজেক্টকে ধরবে, মানে এখানে সোহেলকে ধরবে। তো আমি এখানে লিখবো of their, of their। ওকে, our থাকলে কি হয়ে যাবে? দেয়ার হয়ে যাবে, পসেসিভ ফর্ম হয়ে গেল, রাইট? লিবারেশন ওয়ার। ওকে, ঠিক আছে। এখন আমি তাদেরকে এন্ড দ্বারা যুক্ত করে এখানে লিখে দিলাম এন্ড ফাইনালি। ওই যে বলেছিলাম ন্যারেশনের লাস্ট লাইনটা কি লিখতে হয়? ফাইনালি কিংবা লাস্টলি। তো লিখলাম এন্ড ফাইনালি হি, হি বলতে কে বলেন তো? হি বলতে কে? সোহেল। হি বলতে কে? সোহেল। তাহলে আমি লিখলাম এন্ড ফাইনালি হি, মে গড ব্লেস দেয়ার সোলস। মে গড ব্লেস, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এই ধরনের বাক্য কোনটা? এই ধরনের বাক্যকে কি বলে? বলেন অপটেটিভ বাক্য। এই ধরনের বাক্যকে কি বলা হয়? অপটেটিভ বাক্য। আর আমরা জানি অপটেটিভ বাক্যে উইশড অথবা প্রেড লিখতে হয়। কি লিখতে হয়? উইশড অথবা প্রেড লিখতে হয়। যেহেতু এখানে সরাসরি গডের নাম উল্লেখ করা আছে, তাই আমরা এখানে প্রেডটাকে বেশি প্রেফার করব। আমরা এখানে লিখলাম প্রেড দ্যাট, প্রেড দ্যাট। দেন আমরা সাবজেক্টটাকে লিখবো গড। গড যেহেতু থার্ড পার্সন, তাই থার্ড পার্সন কাউকে ধরবে না, গড গডের মতোই বসলো। তো আমি লিখলাম গড। মে থাকলে কি হয় ভাইয়া? মাইট হয়। মে থাকলে কি হয়? মাইট। দেন আমি লিখলাম ব্লেস দেয়ার সোলস। দেয়ার একটা পসেসিভ, ঠিক আছে, বাট দেয়ার একটা থার্ড পার্সন পসেসিভ, রাইট? থার্ড পার্সন কাউকে ধরবে না, যেমন এই যে গড গডের মতো বসছে, কারণ গড থার্ড পার্সন। সো দেয়ার দেয়ারের মতোই বসবে, এটা কাউকেই ধরে চেঞ্জ হবে না। তাহলে দেয়ার সোলস, এবং আমাদের ন্যারেশনটা এখানেই শেষ। ওকে, সো এই হচ্ছে মূলত ন্যারেশনের সলভটা। আমরা এই নিয়ে 3টা কোয়েশ্চেন সলভ করলাম। আমরা এই পর্যন্ত 3টা কোয়েশ্চেন সলভ করলাম। 3টা কোয়েশ্চেনে আমরা মোটামুটি ন্যারেশনের ম্যাক্সিমাম প্লেস গুলিতেই যেতে পেরেছি, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আসন্ন বোর্ড পরীক্ষায় এই 3টা ন্যারেশনের ক্লাসগুলো যদি আপনারা করে যান, তাহলে আপনারা আসলে অনেক অনেক উপকৃত হবেন। এবং আপনারা যদি সত্যি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ থাকবে, আপনারা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এবং আমাদেরকে সাপোর্ট করে আসবেন। পরবর্তীতে কোন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব তা জানতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।